তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইস্টান মায়া পর্ব ৩। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনে সামনের দিকে ঘুরিয়ে আমার নিজের দুহাত দিয়ে শক্ত করে দেওয়ালে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে, নিজের চোখ মুখ শক্ত করে। উনি আমার সাথে এমন কেন করছেন বুঝতে পারছি না আমি। নিজেকে বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। আর সেই দিনটার কথা বড্ড মনে পড়ছে, যেই দিনটায় উনি আমার সামনে পড়েছিল। যদি ভাইয়ার বিয়েতে ওনার সামনে আমি না যেতাম, তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। ওনার এমন করে টানাটানিতে ভুক্তভোগী হতে হতো আর না আমাকে। উনি রেগে রিরি করতে করতে আবার আমার দুহাত দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বাড়ি মারে। ওনার এমন কাজে আমি ভয়ে চোখ মুখ কুঁচকে হালকা শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছি। ভয় আর হাতের ব্যথায় অস্থির হয়ে উঠে আছি। উনি আমার হাত বাড়ি খাওয়ানোর সাথে সাথে আমার দুহাত ভর্তি কাচের চুড়িগুলো দেওয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন করে সব কয়টা চুড়ি ভেঙে নিচে পড়ে যায়। এই কয়েকটা চুড়ি বাটে আমার দুহাতে বেশ কয়েকটা চুড়ির টুকরো ঢুকে গেছে। আর সেই চুড়ির টুকরো দিয়ে হাত থেকে গড়গড় করে অঝরা ধারায় রক্ত ভাসতে লাগলো। আমার হাতের রক্তে ওনার হাতও ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো হেলদোল নেই। উল্টো আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য চুড়ি ভাঙার উপর দিয়ে ইচ্ছে করে শক্ত করে হাত চেপে ধরে চুড়ির টুকরোগুলো আরো বেশি করে ঢুকিয়ে দেয় আমার হাতে। এতে করে আমি কেঁপে উঠে উচ্চ স্বরে চিৎকার করে উঠি ব্যথায়। আমার এমন করে চিৎকারটা হয়তো ওনার কাছে বিষাক্ত কিছু ছিল, তাই সাথে সাথে আমার হাত ছেড়ে আমাকে দেওয়ালের থেকে টেনে এক হাতে আমার চুলের মুষ্টি ধরে অন্য হাতে আমার গলা চেপে ধরে সাথে সাথে আমাকে উল্টো দিকে শুয়ে দেওয়ার মতো করে ওনার একটা রানের মধ্যে শুয়ে দিয়ে আমাকে আমার দিকে উনি ঝুঁকে পড়ে, খুব কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস একসাথে বাড়ি খাচ্ছে। ওনার দৃষ্টি আমার চোখে মুখের স্থিরতে রেখে রাগে কচকচ করতে করতে বলে ওঠে, একদমই ড্রামা করবি না আমার সামনে। সেজেগুজে যখন ছেলেদের সাথে আদিক্ষেতা করিস, তখন তো খুব বেশি হাসি পায়। তো এখন কেন পেগলচ্ছিস? সাথে চোখে পানিও ফেলছিস? তোর কি মনে হয় তোকে অন্যের সাথে হাসাহাসি প্রেম করতে দিব আমি? আমাকে কি তোর মানুষ মনে হয় না, হ্যাঁ? তোর লাইফ জাহান্নাম বাড়ানোর জন্য আছি আমি। তাই কারো থেকে সুখ নিতে পারবি না। অন্য কারোর মধ্যে নিজের সুখটা খুঁজে ছেড়ে দে। এতে করে তুইও আর তোর সামনের মানুষটাও বেঁচে যাবি। তোকে যেমন করে শাস্তি দিচ্ছি, ঠিক তেমন করে তোর নাগরকেও আমি শাস্তি দেব, এর থেকেও বেশি। তাই আমার অবাধ্য হোস না, জাস্ট জ্বালিয়ে দেব। ওনার এমন কলিজা কাঁপানোর ধমকিতে এবার সত্যি সত্যি যান যায় যায় আমার অবস্থা। আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। ওনার এমন আচরণে লাগামহীন কান্নায় মেতে উঠেছি আমি। কান্না করতে করতে এবার হেঁচকি উঠে গেছে আমার। আমি সেই কান্নার রেশ ধরে হেঁচকি তুলতে তুলতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনার সাথে কি এমন করেছি আমি, যেটার জন্য আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন, বারবার আমাকে আঘাত করছেন? কি করেছিস তুই সেটা তোকে বলতে বাধ্য নই আমি। আর যদি বলাটা একান্তই প্রয়োজন, তাহলে আগে তোকে জ্বালিয়ে নেই, তারপর সবটা। আমাকে কেন এভাবে শাস্তি দিচ্ছেন বলতে বাধ্য নয়। আর তুই আমার অপছন্দের তালিকায় ১ নম্বরে আছিস তাই। আর তোকে বেশ আমার ঘৃণা করি আমি। এতটাই ঘৃণা করেও কেন পিছনে পড়ে আছেন আমার? পেছন ছাড়ছেন না কেন? আর আপনার কি মনে হয় আমি আপনাকে ঘৃণা না করে ভালোবাসি? ছি, আপনার মতো বাজে লোকের ফেসটা দেখতেই গা জ্বলে ওঠে আমার। আপনার ফেসটাও আমি দেখতে চাই না। কেন আসেন আপনি বারবার আমার সামনে? আমার এমন গা জ্বলানো কথায় হৃদ যেন মুহূর্তেই ফেটে পড়ে যায়। আমার এমন কথাই যেন ওনার রাগটা সপ্তম আকাশে পৌঁছানোর জন্যই যথেষ্ট ছিল। উনি সেই রাগের ফায়ার ব্রিগেডের মতো ব্লাস্ট হয়ে জ্বলে পড়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একই বাণী বারংবার শুনছি। তোকে মানা করেছিলাম না আমাকে বাণী শোনাইস না, আমার সাথে ধাস দেখাস না। তারপরও কথা কানে যায় না তোর। জাস্ট অসহ্য লাগে তোকে। আমাকে তোর বলেই তো তোকে বিয়ে করেছিলাম। এখন বলবি আরেকটা কথা, এবার তোর কি হবে? আর আমি তোর কি অবস্থা করবো এবার দেখ তুই। আমার চেহারাটা যখন তোর সহ্য হয় না, তখন তোকে এই চেহারাটা দিনরাত দেখার ব্যবস্থা করে দিব আমি। আর বাকি রইল আমার ঘৃণা, তো তোর চিন্তা শক্তির বাহিরে। আমিও তোকে ঘৃণা করি। তাই তুই যেখানেই সুখ কুড়াতে যাবি, সেখানেই তোর সুখের বাধা হয়ে দাঁড়াবো আমি। যেখানেই সুখের সন্ধান, সেখানেই বাধা অবধান আমি। ওনার এমন হাড় কাঁপানো কথাই দমে চাই আমি। যখনই ঠিক করে কিছু একটা বলবো, তখনই অল্পতেই দমে যেতে হয় আমাকে। আমি ওনার কথাগুলো শুনেই অশ্রুসিক্ত চোখে ওনার চোখে দিয়ে তাকালাম। আমার এমন করে তাকানো দেখে উনি আমার চোখে ওনার দৃষ্টি স্থির করে। আমি ব্যথায় কাটিয়ে অসহায় টলমল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আর উনি বারবার আমার চোখে কিছু একটা খুঁজে চলেছে। আমার এমন দৃষ্টির সাথে ওনার চোখ মেলাতে পারেননি, তাই দ্রুত তার নিজের সঙ্গে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। অপরদিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমাকে ওই অবস্থায় ঠাস করে ছেড়ে দেয়। আর আমি সাথে সাথে চিত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি। আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার পর সাথে সাথে আমার মুখ দিয়ে খানিকটা উচ্চস্বরে শব্দ বের হয়ে ওঠে।
হৃদ খান আমাকে ফ্লোরের উপর ফেলে শান্ত দৃষ্টিতে আমার দিকে এক পলক তাকিয়ে কিছু না বলেই আমার উপর দিয়ে ডে হনহন করে চলে যায়। আমি ওনার চলে যাওয়ার পর হু হু শব্দ করে কান্না করে উঠি ওই অবস্থায়। হাতের ব্যথায় আমি অস্থির হয়েছিলাম, এখন আবার শরীরে ব্যথা, যা উনি আমাকে ফ্লোরে ফেলে দেওয়ার পর পেলাম। কিছুক্ষণ কান্না করার পর নিজের সামলিয়ে নিয়ে উঠে বসে চারিপাশে চোখ বুলিয়ে নিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি সবসময় হাসি খুশি থাকলেও নিজের কষ্ট কাউকে শেয়ার করার মতো মেয়ে নই, তাই এবারও নিজের কষ্ট লুকানোর জন্য হাত দিয়ে চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ি আমি। পরে হাত দিয়ে এক পলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমার ব্যাগ থেকে টিস্যু নিয়ে হাতের রক্তগুলো আস্তে আস্তে করে খানিকটা পরিষ্কার করে নিলাম। পরে নিজের গায়ে লাল শাড়ির আঁচলটা নিচে হাতের দুটো ভালো করে ঢুকিয়ে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে পরে আমার সাথে কি হয়েছে। আমি ধীর পায়ে স্টেজের সামনে গিয়ে যেতেই সামনে এসে পড়া জিসান ভাইয়া প্রথমে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসলেও পরে আমাকে এক পলক দিকে অস্থির গলায় বলে ওঠে, ঋতু তুই, কি হয়েছে তোর? তোর চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন? তুই কি কান্না করেছিস? জিসান ভাইয়ের এমন কথায় ভরকে যায় আমি। মুহূর্তেই মাথার মধ্যে কটূক্তি বুদ্ধি আটকে হাসি মুখে বলে ওঠে, ভাইয়া জানো, আমি না একটা গান গাইছিলাম, আর আমার গান শুনে দেখলাম অনেক মানুষ ভিড় জমালো আমার দরজায়। আমি তো খুশিতে আত্মহারা হয়ে লাফ দিয়ে নিচে পড়ে যাই ফ্লোরে ঠাস করে। আর তখনই ব্যথা পেয়ে সাথে সাথে চোখ খুলতে সামনে তাকিয়ে দেখি একটা দর্শকও নেই আমার সামনে। আমি এতক্ষণ চোখ বন্ধ করে স্বপ্ন দেখছিলাম। আমারও সাথে স্বপ্নটা ভেঙে যাওয়ায় কান্না চলে এসেছিল, তাই একটু কেঁদে নিলাম। তুমি বলো, কাঁদবো না আমি? আমার কথাগুলো নীরব দর্শকের মতো শ্রবণ করলেও আমার ফ্লোরে পড়ে যাওয়া বিষয়টা হজম করতে পারেনি জিসান ভাইয়া। ভাইয়া দ্রুততার সাথে এগিয়ে এসে আমার এক হাত টেনে ধরে বলে ওঠে, কোথাও ব্যথা পেয়েছে কিনা? আমি তার এমন কথায় নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজের দু হাতটা এগিয়ে দিলাম। ভাইয়া আমার দুটো হাত দেখার সাথে সাথে আটকে উঠে দ্রুততার সঙ্গে আমার হাত নিজের হাতে নিয়ে নেয়। পরে আমাকে কিছুক্ষণ ভাইয়া আদেশ বাণী শুনিয়ে বলল ডক্টরের কাছে যেতে। পরে আমি কিছু বলতে নিব, তার আগে ভাইয়া রেগে আমাকে কিছু বলতে না দিয়ে এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমাকে সেভ করে ডিরেক্ট ডক্টরের কাছে নিয়ে যায়। আর আমি চুপচাপ গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে ভাইয়ার সাথে সাথে যেতে লাগলাম। তখনই আমি কি মনে করে আবারও ঘাড় ঘুরিয়ে পেছনে স্টেজের দিকে তাকাই। তখনই সাথে সাথে চোখ পড়ল হৃদ খানের ভয়ানক দৃষ্টি। ওনার এমন দৃষ্টি দেখে আমি সাথে সাথে ভয়ে ঢুক গেলে দ্রুত সামনে দিকে এগিয়ে ভাইয়ার পেছন পেছন যেতে লাগলাম। না জানি এখন উনি আবার আমার সাথে কি করে বসে। অতি সুন্দর করে সেজেগুজে ড্রয়িং রুমের সোফায় পুতুল নিয়ে বসে আছি আমি। একা বসে আছি মোটেও কিন্তু তা নয়, আমার সাথে রয়েছে আমার ফুল পরিবার। আমার ডানে বামে মিলিয়ে তার সাথে রয়েছে এক্সট্রা অজানা ওভারস্মার্ট একটা পরিবার, যারা আমার ঠিক সামনেই বসে আছে হাসি মুখে আরাম করে। অজানা পরিবারটির মধ্যে রয়েছে অতি সুন্দরী দাদি বয়স টাইপ বয়স্কা মহিলা, তার সাথে রয়েছে ওনার সহধর্ম মানে বয়স্ক মহিলাটির স্বামী। ওনারা হলো মিস্টার অ্যান্ড মিসেস, দেখতে বেশ সুন্দর একটি পরিবার। ওনাদের সাথে আপাতত অন্য কেউ নেই, তারা দুজনেই আছে তাদের পরিবার থেকে। তবে পরিবারের সদস্য ছাড়াও অন্য সদস্যরা আছে। ওনাদের সাথে দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে আর দুটো কাজের লোক। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমাদের বাসায় আসার সময় বেশ আমেজের সাথে এসেছে। আমাদের পুরো ড্রয়িং রুমে তার সাক্ষী হয়ে আছে, মানে তাদের আনা জিনিসপত্রগুলো আমাদের পুরো ড্রয়িং রুমে ভরপুর হয়ে আছে। জিনিসপত্র দেখেই বুঝিয়ে যাচ্ছে তারা কতটা ধনবান পরিবার। এই ধনবান পরিবার এই মুহূর্তে আমাদের বাসায় এসেছে আমার বিয়ের জন্য। আর এই বিয়ের বিষয়টি আজকে সকলে জানতে পারি আম্মুর থেকে। আর তখন থেকে এক প্রকার আম্মু প্যারায় মত্ত হয়ে বসে আছি আমি। বিয়ের বিষয়টি সর্বকালের জন্যই আমার আনন্দময় বার্তা ছিল, হোক সেটা অন্যের বা নিজের। বিয়ে বিষয়ে উল্লেখ থাকলেই হলো, বাস আর কি চাই আমার। অন্যের বিয়ে কথাটি শুনতেই যতটা না আনন্দ পেতাম, তার চেয়ে 1000 গুণ বেশি পাচ্ছি নিজের বিয়ের কথাটা শুনে। আমার বিয়ে নিয়ে কোনো কালেই দ্বিমত পোষণ করিনি, তাই আজও করছি না। তবে হ্যাঁ, আগে আমার যে একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ হৃদ খান একটা গুন্ডা প্রকৃতির লোক, তাই না? আমি না এই বিয়েতে মানা করছি, না হৃদ খানকে এই বিয়েটা মেনে নিচ্ছি। হওয়া না হওয়া স্বামী হৃদ খান, ও তার বিয়েটাকে ভুলে গিয়ে এই মুহূর্তে আমি বেশ মনোযোগ সহকারে নিজের বিয়ের সবকিছু শুনছি। মিসেস অ্যান্ড মিস্টার কার কি লাগে, কোথা থেকে এসেছে, ওনার নাতিকে, আর সে দেখতে কেমন, কিছুই জানি না আমি। শুধু এতটুকুই জানি আমার বিয়েটা ঠিক হয়ে গেছে ওনাদের নাতির সাথে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমাকে বুকে টেনে আদরের সাথে আমার হাতে সুন্দর দুটি রিং পরানোর মাধ্যমে আমাকে তাদের নাতির জন্য ঠিক করে চায়। আমার হাতে সবুজ হীরার রিং, তাদের বংশগত রিং।
আমার বিয়েটা হচ্ছে আগামী 1 মাস পর। আমার বিয়ে নিয়ে সবার আপত্তি থাকলেও আমি আর আমার আম্মুর ছিল বিয়ে নিয়ে বিষয়টা অনেক হ্যাপি। আমাকে বিয়ে নিয়ে উৎসাহিত হতে দেখে বাবা, ভাইয়ের আর ভাবি দমে যায়। আম্মুর কাছে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারে না তারা। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা দুজন হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে আমি খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠি। দাঁড়িয়ে পড়ি সোফার উপরে। পরে খুশিতে গদগদ হয়ে নিজের বাম হাতের রিংটা দেখতে লাগি বারবার। আমাকে এমন করে দেখে আম্মু আমার সাথে অনেক খুশি, কারণ ওনার মেয়ের বিয়ে বলে কথা। বাকিরা সবাই মুহূর্তেই ভ্যাবাচ্যাকা খেয়ে বোকার মতো তাকিয়ে থাকে। আমি তাদের এমন একটা দৃষ্টি উপেক্ষা করেই আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে ফ্রেশ হয়ে নিজের গায়ের কাপড়টা চেঞ্জ করে আমি পঞ্চবান্ধবীর সাথে দেখা করে বেরিয়ে পড়ি পার্কের উদ্দেশ্যে। আজকে প্রায় 1 সপ্তাহ পর বাসা থেকে বের হয়েছি আমি, কারণ ওই দিন রিদ খান ভার্সিটিতে তার বাসের ব্যবহার করার পর থেকেই আমি আর বাসা থেকে বেরিয়ে হইনি। ভার্সিটিতে যাবো তো দূর, আমি চাই না বাজে লোকটা আর কখনো আমার সামনে পড়ুক। তাই ওনার থেকে দূরত্ব বজায় রাখতেই আমার এমন লুকিয়ে বেড়ানো। কিন্তু আজ নিজের বিয়ে ঠিক হওয়ার আনন্দে বিষয়টা বিমোহিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছি আমার পঞ্চ বান্ধবীর সাথে একটা পার্কে দেখা করতে। আমার পঞ্চ বান্ধবীদের সাথে এই মুহূর্তে বসে আছি একটা রেস্টুরেন্টে। বাসার থেকে বের হয়েই ওদের সাথে দেখা করে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করেও আমার মেয়ের কথাটা জানানো হয়নি এখনো। একদমই লাস্ট মোমেন্টে জানাবো কথাগুলো, এমন সব চিন্তা ভাবনা নিয়েই বসে আছি রেস্টুরেন্টে। আমার সবার মতো গল্প করাই মত্ত ছিলাম। তখনই পাশ থেকে ভার্সিটির বড় ভাইয়া সাব্বির নামের একটা ছেলে এসে হাজির হয় আমাদের সামনে। আমরা ওনাকে দেখে সবাই ভয়ে খানিকটা কাছুমাচু করতে করতে তাকায় ওনার দিকে। উনি আমাদের থেকে হাসি মুখে বসতে বসতে বলে ওঠে, কেমন আছে সবাই? ওনার এমন কথায় শিলার দ্রুততায় নিজের মাথাটা ওপর নিচ নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ওঠে, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? শিলার এমন কথায় আমরা সবাই চোখ তুলে তাকাই। পরে ওর দিকে তাকিয়ে থেকে আস্তে করে হাসি মুখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেই চোখে পড়ল রেস্টুরেন্টের একপাশে গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে বসে থাকা রিক খানকে। ওনার এক পাশে আসিফ, অন্য পাশে দুজন বডিগার্ড দাঁড়ানো, আর সামনে দুটো ব্যক্তি কিছু ফাইল দেখাচ্ছে। সেটা উনি বেশ মনোযোগ সহকারে দেখছেন সোফায় আরাম করে বসে। ওনাকে এই মুহূর্তে এখানে দেখে মাথায় আমার রাগটা চাপা পড়ে আসলো। ব্যাটা যেখানেই যাচ্ছে সেখানেই হাজির হচ্ছে কোনো না কোনো ভাবেই। তার সাথে আমার জন্য নিয়ে আসে এক ঝুড়ি অত্যাচার। তাই ওনাকে দেখে ওনার বলা প্রতিটি কথা মনে পড়ছে বরাবরের মতোই। আমাকে সুখী থাকতে দিবে না, আমাকে অন্য কাউকে বিয়েও করতে দেবে না, আমাকে সারা জীবন কষ্ট দিয়ে মারতে চায়। আহা, কি স্বপ্ন রিদ খানের! আমাকে কষ্ট দেওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ আমি তো বিয়ে করে নিচ্ছি, আমার এখন স্বামী ঠিক করা আছে। স্বামী বিষয়টা মাথায় আসতেই আমাকে আর পাইকে মনে একরাশ আনন্দ নিয়ে রিদ খানকে উদ্দেশ্য করে আমার পাশে সাব্বির ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে আমার বাম হাতটা ওনার মুখের সামনে ধরি, আর হঠাৎ হাতটা দূরে বসায়। খানিকটা চমকে ওঠে ভাইয়া। পরে আমি চিৎকার করে রিদ খানকে শুনিয়ে শুনিয়ে বলে উঠি, শিলা, তুই কিন্তু বেশি বেশি করছিস। তোর কি আমার পেছনে পড়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই? এত আজাইরা পাবলিক কেন তুই? আমার এমন কাজে সবাই থতমত খেয়ে যায়। কে কি বলে বা কাকে বলছে কেউ কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে, কারণ উদ্দেশ্য করেছি রিদ খানকে, তাকিয়ে আছে সাব্বির ভাইয়ার দিকে, আর কথা বলছি শিলাকে নিয়ে। আমার এমন দিন জল কথায় সবাই আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমার এমন চিৎকার করে বলা কথায় রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তখনও রিদ খান আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি। আর তার দুজন ক্লায়েন্ট আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল বলে উল্টো তাদের খানিকটা চাপা সরে ধমক দিয়ে ঠিক করে বসান। ওনার এমন কাজে মনে হচ্ছে উনি প্রথমেই আমাকে এখানে আসতে দেখেছেন। হয়তো আমি ওনাকে লক্ষ্য করিনি, তাই আমার চারিপাশে চোখ বুলিয়ে তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আবারও নিজের মতো করে কথা বলে ওঠে, শোন, এত ভাব নিতে হবে না, ঠিক আছে? আমি তোর কাছে কখনোই যাচ্ছি না। আমি আমার পথ বেছে নিয়েছি, তাই তোর আজাইরা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই দিলাম তোকে অভিশাপ। আমার এমন সব কথা বলার পরেও রিদ খানের কোনো রিয়াকশন না দেখে কপাল কুঁচকে এলো আমার। আজব প্রাণী একটা, যখন কিছু করি না তখন আমাকে শুধু শুধু টর্চার করে বাড়াই, আর এখন আমি ইচ্ছে করে উস্কানিমূলক কথা বলছি, কিন্তু বানর সামান্য মাত্র রাগ হচ্ছে না, উল্টো আমার দিকে তাকানোর প্রয়োজন বোধও মনে করছে না। আচ্ছা, এই প্যারাপাশি আমার অত্যাচার করে এখন ভালো হয়ে গেল না তো? এমনটাও হতে পারে তো। এখন নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে। আহা, অবশেষে আমার কপালে আবারও শান্তি নামক সুখটা ঝপটাতে ঝপটাতে ফিরে এলো আমার জীবনে। আহা, যা রিদ খান নামক ভয়ানক কোনটাপাশির জন্য হারিয়ে গিয়েছিল। উফ আল্লাহ, জোর বাঁচার বাঁচাইলো আমারে।
হৃদ খান ভালো হয়ে গেছে বিষয়টি মাথায় আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি পরে নিজেকে ঠিকঠাক করে বসে সবার দিকে তাকাতেই চোখে পড়লো সবার তীক্ষ্ণ দৃষ্টি, যা আমার দিকে নিক্ষেপ করা। আমি সবার এমন দৃষ্টি দেখে খানিকটা নড়েচড়ে বসতেই পাশ থেকে রূপা বলে ওঠে, এই তোর কি হয়েছে? এমন পাগলামো করে কথা বলছিস কেন? রূপার এমন কথায় স্বাভাবিক সোজাসাপটা ভাবেই বলে উঠি, কেন কোন সংবিধান থেকে নিষিদ্ধ করা হয়েছে যে মায়া পাগলামো করে কথা বলতে পারবে না? আমার এমন তেড়াপাকা উত্তরে থমথমে খেয়ে যায় রূপা। তাই আমাকে আর কিছু না বলে মুহূর্তে চুপ করে যায়। রূপাকে আমি এমন করে বলতে দেখে হালকা হেসে ওঠে সাব্বির ভাইয়া। পরে হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তা লেখা থাকবে কেন? আর এই পাগলামোতেই তো তোমার আসল পরিচয়। তাই তুমি তোমাতেই বেঁচে থাকো এই পাগলামোর সাথেই। আমরা এমন পাগলাটাই চাই তোমার সাথে সাথে। মানে? আমার এমন প্রশ্নে থমথমে খেয়ে যায় সাব্বির ভাইয়া। কি বলেছে বুঝতে পেরেই ঝটপট তাড়া দিয়ে আবারও বলে ওঠে, আচ্ছা যাই হোক, আমাকে এবার যেতে হবে। আমি এবার উঠি। আর এখানে একটা কাজে এসেছিলাম, মাঝে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা যাই আমি ভার্সিটিতে। তো তোমাদের দেখতে হচ্ছে। আসি গাইস। কথাগুলো বলেই আমাদের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়া করে চলে গেলেন। ওনার এমন চলে যাওয়াতে আমরা কেউই কিছু বুঝতে না পেরে একে অপরকে দেখে ঠোঁট উল্টাই আমি। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে আবারও সামনের দিকে তাকাই, সাব্বির ভাইয়ার চলে যাওয়ার দিকে। সাব্বির ভাইয়া চলে যেতেই আমি কুড়মুড়িয়ে উঠে তাই নিজেকে হালকা ফ্রেশ করার জন্য আমার পঞ্চবান্ধবীকে বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে খানিকটা এগিয়ে যেতাম। আমার পা স্লিপ করে উল্টো দিকে পড়ে টেবিলের সাথে বাড়ি খেতেই কেউ একজন শক্ত হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। আমি তখনও ভয়ে চোখ মুখ খিচকে বন্ধ করে রাখি, কিন্তু তখনও আমার সামনের মানুষটা কাতর দৃষ্টিতে আমার চোখে মুখের দিকে তাকিয়েছিল, যা আমি না তাকিয়ে বুঝতে পারি তার এমন চাহনি। ব্যক্তিটি খানিকটা থেমে সাথে সাথে আমাকে টেনে উপরে নিতে আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনের ব্যক্তিটির বুকে। আমি ব্যক্তিটির বুকে পড়তেই সে খুব যত্ন সহকারে আমাকে আগলে নেয় তার বুকের মধ্যে। তারা এমন করে ধরায় অস্থির বোধ করেছিলাম আমি, কিন্তু ব্যক্তিটির এতেও কোনো হেলদোল দেখতে পারছি না আমি। উল্টো আমার এমন মনে হচ্ছে যে আমার এমন করে হঠাৎ পড়ে যাওয়ার বিষয়টিতে প্রচণ্ড রকমভাবে ভয় পেয়েছে এই ব্যক্তিটি। ব্যক্তিটি এমন করে আমাকে নিচের সাথে চেপে ধরায় খানিকটা নড়ে চড়ে উঠি আমি, কিন্তু এতে তার কোনোই হেলদোল নেই। তাই ব্যক্তিটিকে নিজের কাছ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিব, এমন সময় পাশ থেকে বিকট শব্দ আসে আমার কানে। শব্দটি কানে আসতেই আমার সাথে সাথে ব্যক্তিটিও চমকে ওঠে। দ্রুত আমাকে নিচের থেকে দূরে সরিয়ে দিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদ খানের হিংস্র চেহারা। ওনাকে এমন হিংস্র ভাবটা দেখে মুহূর্তেই আমি ভয়ে সিটিয়ে যাই, কারণ আমি জানি উনি কতটা ভয়ানক। আর কখন না কখন আবার আমার ওনার রাগের বশবর্তী হতে হয়। তাই এই মুহূর্তে আমার চুপ থাকায় শ্রেয় মনে হচ্ছে। আর হৃদ খান এই অসময়ে শুধু শুধু কেন রাগ করলো কিছু বুঝতে পারছি না আমি। তাই আমি একবার ফ্লোরের দিকে তো একবার ওনার দিকে তাকাচ্ছি, কারণ উনি প্রচণ্ড জোরে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। আর এতে বিকট শব্দের সাথে সাথে উপস্থিত সবাই তাকায় ওনার দিকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আমার সামনের ব্যক্তিটি ঝটপট দ্রুত গতিতে এগিয়ে হৃদ খানের সামনে গিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে আপন মনে বলে ওঠে, কুল ভাই আমার, এতটা হাইপার হচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর সেটা বলবি তো? ঝামেলা হয়েছে কার সাথে? আচ্ছা কি হয়েছে এখানে? আর আমরা এখান থেকে যেতে যেতেই কি হলো? কথাগুলো বলেই ব্যক্তিটি হৃদ খানকে জোর করে আবারও সোফায় বসিয়ে দেয়, কিন্তু হৃদ খান তখনও চোখ লাল লাল করে আমার দিকে তারা দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে আস্ত গিলে খাবে পানি ছাড়াই। আর আমি ওনার এমন দৃষ্টি দেখে ভয় কাচুমাচু করতে থাকি। হৃদ খানকে ভাই বলে সম্বোধন করতেই আমি মুহূর্তে চমকে উঠি, কারণ হৃদ খানের ভাই এই লোকটা যে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাইলো, আল্লাহ! কিন্তু অদ্ভুত বিষয় হলো দুই ভাইয়ের ব্যবহারের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। একজন যতটা আগুন গরম স্বভাবের আর অন্য ভাই ততটাই ঠান্ডা স্বভাবের, মানে পানির মতো। দুই ভাইয়ের দুই বৈশিষ্ট্য দেখে অবাক হলাম আমি, কিন্তু এই মুহূর্তে অবাক হওয়ার চেয়ে ভয়টাই বেশি পাই হৃদ খানের জন্য। তাই নিজের অবাক হওয়ার ভাবটা পেছনে ফেলে ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ার জন্য আস্তে করে ভয়ে ভয়ে কাটিয়ে এগিয়ে যেতেই পাশ থেকে হৃদ খানের ভাই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বায়ু পাখি, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার ভাই হৃদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কথাগুলো বলে উনি দ্রুত সামনে এগিয়ে আসে, আমার একটা হাত শক্ত করে চেপে ধরে নিয়ে গেল হৃদ খানের সামনে। সবটা এত দ্রুত হলো যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো হৃদ খানের ভাই আমার নাম কিভাবে জানে? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি আমার সাথে পূর্ব পরিচিত, খুব গভীরভাবে চিনে আমাকে। আচ্ছা,
উনাকে তো আমি আগে কখনো দেখিনি। আর রিদ খান যে আমার সম্পর্কে ওনার ভাইয়ের সাথে কিছু বলেনি, তা ওনার কথাই বোঝা যাচ্ছে। কারণ উনি নিজেই আমাকে রিদ খানের সাথে পরিচয় করাতে চাচ্ছেন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে উনি আমাকে টেনে রিদ খানের সামনে দাঁড় করায়। আমি চোখের সামনে রিদ খানের লাল চোখ দেখতে পেয়ে যেন যায় অবস্থা আমার। মনে হচ্ছে এই বুঝি আমার জান কবজ করে নিবেন উনি। আমি ভয়ে সেটিয়ে যাওয়া অবস্থায় পাশ থেকে রিদ খানের ভাই আমার এক হাত নিজের হাতের মাঝে নিয়ে হাসি মুখে বলে ওঠে, মায়ু পাখি, এই হলো আমার ভাই রিক খান। নামটা মনে হয় তুমি আগেও শুনেছ। যাই হোক, আর রিদ, ও হলো রিক্তা ইসলাম মায়া, মানে আমার বউ। ওনার এমন বউ বলে আমাকে সম্বোধন করার সাথে সাথে রিদ খান বসা অবস্থায় বাম হাতে রাখা পানির গ্লাসটা আবার শক্তভাবে চেপে ধরে মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এই মুহূর্তে। হয়তো কোনো কারণে নিজের রাগটা প্রকাশ করতে চাইছে না নিজের ভাইয়ের সামনে। তাই ওনার টকবকিয়ে ওঠা রক্তলাল চোখজোড়া দৃষ্টি এখনো টেবিলের ওপর নিক্ষেপ করা, দাঁতে দাঁত চেপে। রিদ খানের ভাইয়ের কথায় মুহূর্তেই মাথা ঘুরিয়ে ওঠে আমার। সামনে যমরাজ প্রচণ্ড রেগে বসে ফায়ার হয়ে আছে, আর আমার পাশে যমরাজের ভাই হাসি মুখে দাঁড়িয়ে আছে খুশিতে গদগদ হয়ে। আমি একবার রিদ খানের দিকে তাকাচ্ছি তো একবার রিদ খানের ভাইয়ের দিকে তাকাচ্ছি। এই দুই ব্যক্তির মাঝে আমি মুহূর্তেই ভীষণ বাজেভাবে ফেঁসে গিয়েছি। এক ভাইয়ের বউ হয়ে উঠতে পারিনি। আর অন্য ভাই, যাকে কিনা আমি কখনো এখন পর্যন্ত দেখিনি, সে ব্যক্তি আমাকে বিনা নোটিসে এমনি এমনি বউ বানিয়ে নিল তার। আল্লাহ, কি সাংঘাতিক লোক রে এই দুই ভাই! এই মুহূর্তে আমার হৃদ খানের ভাইকে পাগলাগারদ থেকে পালিয়ে আসা কোনো ভয়ানক রকমের পাগল আশিক মনে হচ্ছে। বেচারা প্রেমিকা স্বর্গসুখে এমন করেছে। মনে হয় প্রেমিকা ওনার অল্প বয়সে ওনাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই এখন মানসিক রোগী হয়ে গেছে। আহা, বেচারা ঠিক করে প্রেমটাও করতে পারল না। ইস, কি কষ্ট! এখন বুক ভরা আফসোসের সাথে আবারও পাশ থেকে রিদ খানের ভাই স্বাভাবিক কণ্ঠে হাসি মুখে রিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিদ সরি, আসলে সবকিছু এত দ্রুত হলো যে তোকে কিছুই বলতে পারিনি। আজকে সবকিছু ঠিক হলো মায়ের সাথে। অবশ্য তুই আজকে বাসায় পৌঁছেই জানতে পারতিস এই বিষয়ে। আজকেই নানা ভাই নানুমা মায়াকে আমার জন্য ঠিক করে এসেছে ওদের বাড়িতে গিয়ে। সাথে আমারও যাওয়ার কথা ছিল ওদের বাসায়, কিন্তু তোর সাথে আমাদের কোম্পানির জরুরি মিটিং ছিল বলে সেখানে আসতে পারি হয়েছে আমাকে। সারাটা দিন ধরে অস্থিরতায় ভুগেছি মায়াকে এক পলক দেখার জন্য। সাথে আমাদের স্পেশাল একটা দিনে আমি ওর পাশে থাকতে পারিনি, তাই অনেকটাই খারাপ লাগাও কাজ করেছিল নিজের মধ্যে। কিন্তু হঠাৎ করেই ওকে এখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তাই দ্রুত ওর সাথে কথা বলার জন্য সামনে এগোতেই দেখি মায়ের পা স্লিপ করে আগেই গেছে। ওকে বাঁচিয়ে তোর কাছে আসি। যাই হোক, এখন বল ভাবে কেমন হয়েছে তোর? ওনার এমন কথায় আমার ওপরে যেন বোম ফাটার মতো ছিল। আমার ওনার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ! আর আমি কিছুই জানি না। তাই ওনার কথাগুলো বলার সাথে সাথে আমিও আমার বংশবান্ধবীরাও অবিশ্বাস্য গলায় একসাথে চিৎকার করে বলে উঠি, কি? আমাদের এমন চিৎকারে ওর চমকে উঠে সবাই আমাদের দিকে তাকায়। রিদ খানের দৃষ্টি তখনও টেবিলের উপর নিক্ষেপ করা ছিল, কিন্তু রিদ খানের ভাই দ্রুতগতিতে আমাদের দিকে তাকায়। আমাদের সবাইকে ওনার দিকে অবাক হয়ে তাকাতে দেখে উনি হালকা হেসে ওঠে। রিদ খানের ভাইয়ের কথা শুনে ওনাকে হাসতে দেখে মুহূর্তেই চমকে উঠি আমি। বিয়ের কথাটা মাথায় আসতেই খুশিতে চকচক করে ওঠে আমার চেহারা। আমার না হওয়া পর আমার সামনে দাঁড়িয়ে আছে, বিশেষটা ভেবেই খুশিতে নেচে উঠছে আমার মন। তাই এতক্ষণ কি হয়েছে এখানে সবকিছু মুহূর্তেই ভুলে গিয়েছি। ভুলে খেলে খানিকটা এগিয়ে যাই ওনার সামনে। ওনার দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসি, এই আপনি আমার আজকের বরটা বুঝি, যার সাথে আমার আজ আংটি বদল হলো? উনি আমার দিকে তাকিয়ে থেকে আমার এমন প্রশ্নে উনি উচ্চস্বরে হেসে উঠছে সাথে সাথে। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে আমাকে উদ্দেশ্য করে নিজের মাথার ওপর থেকে নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ, উনি আজকের বরটা। ওনার কথা শুনে মুহূর্তেই আমি লজ্জায় খানিকটা সিটিয়ে যাই ওনার সামনে। আজকে লজ্জা পেতে দেখে আমার পঞ্চবান্ধবীরা হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওদের সাথে সাথে রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর রিক খান আগের থেকে আরো এক ধাপ বেশি রেগে বসে আছে। আমার পঞ্চবান্ধবীরা হা হয়ে একবার ওনার দিকে তো আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ওদের এমন তাকানোর মানে হলো ওরা আসলে বিষয়টি বুঝতে চাইছে কি হচ্ছে এখানে। আমি ওদের এমন তাকানোর মানে বুঝতে পেরেও কিছু না বলে নিজের মতো করে আবারও আমার না হওয়া বরের দিকে তাকিয়ে থেকে ঝটপট সুরে প্রশ্ন করে উঠি, আচ্ছা, আপনার নাম কি গো, আমার না হওয়া বর সাহেব? আমার এমন কথার সাথে সাথে আমার পঞ্চবান্ধবীরা আমার উপর তাদের দৃষ্টি নিক্ষেপ করে হা হয়ে। হয়তো আমার এমন বাণী শুনে আকাশ থেকে পড়েছে এমন একটা ফেস বানিয়ে রেখেছে।
আমি ওদের এমন রিয়াকশনের ধাপটা ওদের কাছেই থেকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওনার দিকে। আর উনি এমন কথায় আবারও হেসে ওঠে, আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আয়ন চৌধুরী। আয়ন গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছ নিশ্চয়। সেটার ওনার মানে মালিক পক্ষ থেকে আমার ড্যাডা মানে আমার বাবা, আর রিত আমার মামাতো ভাই। এবার বলুন, আমার ম্যাডামের কি আমাকে পছন্দ হয়েছে? ওনার কথায় আমি ভালো করে তাকাই ওনার দিকে। এতক্ষণ যাবৎ ভয়ে আর টেনশনে ওনার দিকে ভালো করে খেয়াল করিনি, কিন্তু এবার আমি ওনাকে ভালো করে খেয়াল করতে চোখ জুড়িয়ে যায় আমার। অপূর্ব সুন্দর সৌন্দর্যের অধিকারিণী আয়ন চৌধুরী। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, চেয়ারের মধ্যে মায়া ভরপুর। হাইটটা হৃদখানকে ছুঁই ছুঁই, মানে 1 ইঞ্চি কম হবে। জিম করা বডি ফিটনেস, সব মিলিয়ে অসাধারণ একটি ব্যক্তি। সৌন্দর্যের কোনো কমতি নেই ওনার মধ্যে। তবে ওনার থেকে হৃদ খানের দুটো জিনিসের বেশি আকর্ষণ বেশি করে তুলেছে, সেটি হলো হৃদ খানের মায়াবী নীল চোখ জোড়া আর ওনার জোস পার্সোনালিটি, মানে ওনার অ্যাটিটিউড। রাগের কারণে ওনাকে একটু বেশি সুন্দর লাগে। আমি ওনাকে ভালো করে দেখার পর চোখে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে আস্তে করে বলে ওঠে, আমাকে আমার লজ্জা পেতে দেখে হালকা করে হেসে বলে ওঠে, তাই? তবে আমার কিন্তু ম্যাডামকে বেশ পছন্দ হয়েছে, যাকে বলে পাগল করা টাইপ। আয়নের কথায় আমি খানিকটা নিজের মাথাটা নিচু করে হালকা লাজুক হাসলাম। আমার এমন হাসিটা সবার পছন্দ হলেও একজনের হয়তো পছন্দ হয়নি, আর সেটা হলো হৃদ খান। আমি সম্মতি জানিয়ে হাসার সাথে সাথে হৃদ খানের হাত চেপে থাকা গ্লাসটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ভেঙে গড়িয়ে ফেলে। হাতে চাপ দিয়ে গ্লাস ভাঙার সাথে সাথে অসংখ্য কাচের টুকরাই ওনার হাতে ঢুকে যায়। হাতে অজরের ধারায় রক্ত ঝরতে লাগে, সাথে পুরো টেবিল রক্তে ভেসে যায় মুহূর্তেই। ওনার হাতে এত রক্ত দেখে মুহূর্তেই আমি কেঁপে উঠি ভয়ে। কাঁপা অবস্থায় ঠায় জায়গায় দাঁড়িয়ে থেকে কাতর চোখে তাকিয়ে থাকি ওনার দিকে। উনি তখনও রাখি কটমট করতে করতে নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে শক্তভাবে। ওনাকে এমন করতে দেখে এমন দ্রুতগতিতে হৃদ খানের দিকে এগিয়ে যেতেই হৃদ খান হাতটা উঁচু করে থামিয়ে দেয় নিজের ভাইকে। পরে চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি আয়ন, তোকে হাইপার হতে হবে না আমার জন্য। তবে যাকে হাইপার হওয়ার দরকার তাকে আমি নিজেই হাইপার করবো, ডোন্ট ওয়ারি। এখন বাজে কথাগুলো শেষ হয়ে থাকলে কাজে আসা যাক। এখানে টাইম পাস করতে আসিনি আমি, সো ফালতু বিষয়গুলো রেখে কাজ করা যাক। আমার যাওয়া ওনার জন্য মনটা থেকে খারাপ লাগা শুরু হয়েছিল, মানে দুঃখী দুঃখী ভাব আসছিল ওনার হাতের অবস্থা দেখে। ওনার কথায় মুহূর্তেই সব খারাপ লাগার ভাবটা সব উড়ে অ্যাকচুয়ালি রাগ ভর করে ওনার জন্য। উনি সবসময় আমাকে অপমান করে কথা বলে, এখনো তাই করেছে। আমাকে ফালতু বলে সেই রাগের বশবর্তী হয়ে কিছু বলতে যাব তার আগে পাশ থেকে এমন ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিত এমন করে কথা বলছিস কেন ভাই? আর আমি আজকে কোনো কাজ করতে পারবো না। আমার মায়াবতীকে নিয়ে বাকিটা সময় কাটাবো, তাই সরি, তোর কথা এই মুহূর্তে শুনতে পারছি না। কথাগুলো বলেই আসিফের দিকে তাকাই রুদ্র। পরে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, প্রীতকে নিয়ে ওকে ডাক্তারের কাছে যেতে হবে, আমাদের সাথে চলো। ওকে হাসপাতালে রেখে মাকে নিয়ে বের হবো আমি। আয়নের এমন কথায় গম্ভীর মুখে রিত বলে ওঠে, নো নিড এনিবডি হেল্পস, ইউ জাস্ট গো, আই টেক কেয়ার অফ মাইসেলফ। ওনার এমন স্বাভাবিক কণ্ঠে কথাগুলো শুনে কপাল কুঁচকে এলো আমার। ওনাকে যখনই স্বাভাবিক কণ্ঠে কিছু বলতে দেখি তখনই আমার মাথার উপর বোম ফাটে। এবার না জানি কি বোম ফাটাই আমার মাথায়, আল্লাহ। ওনার এমন গম্ভীর মুখের কথা শুনে আয়ন কপাল কুঁচকে বলে ওঠে, আর ইউ শিওর? ইয়া। ওনার কথায় এমন নিশ্চিত হয়ে ও আমার পঞ্চবান্ধবীদের নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আমি সবার পেছন পেছন আস্তে করে হেঁটে যেতেই ওনাকে এক পলক দেখার জন্য পেছন ঘুরে আবারও তাকাই ওনার দিকে। ওনার দিকে তাকাতেই চোখে পড়লো ওনার টকবগিয়ে ওঠা রক্তলাল চোখে। আমার তাকানোর সাথে সাথে উনি নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। ওনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা। তাই আস্তে করে আমিও নিজের সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি, সাথে ভাবতে থাকি হৃদ খান আমার লাইফে আসার পর থেকে রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটেছে আমার সাথে। তাই জানি না আবার কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকাই ওনার দিকে। আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে বের হতে হতে আবার পেছন ঘুরে তাকাই ওনার দিকে। তখনও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওনাকে এমন করে তাকাতে দেখে আমি অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকে হঠাৎ করে ঠায় জায়গায় দাঁড়িয়ে পড়ি দরজার সামনে। আমার চাহনির মাঝে কোমলতা থাকলেও ওনার চাহনির মাঝে ছিল এক ঝুলি রাগ মিশ্রিত।
আমার এমন তাকানোর মাঝে খানিক বাদেই আয়ান হঠাৎ দাঁড়িয়ে পেছন করে আমাকে দরজার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে সেও দু কদম এগিয়ে এসে আমার হাত টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আমি চমকে উঠে আয়নের দিকে তাকিয়ে বলে উঠি, কি ব্যাপার, মায়া হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? আমি আয়নের কথা শুনেই সাথে সাথে নিজের হাতটা আস্তে করে আয়নের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলে উঠি, কিছু না, এমনি একটু দাঁড়িয়ে পড়লাম আর কি। কথা বলার আবারও পাকা চোখের ইতখানের দিকে তাকাই। তিনি তখনও চোখ মুখ শক্ত করে রাগে দুহাত মুষ্ট করে দাঁড়িয়ে আছে। হাত মুষ্ট করার কারণে কাটা হাতটা দিয়ে আরো বেশি করে রক্ত ঝরতে লাগলো। আমাদের এমন দেখাদেখির মাঝে আমরা সবাই এসে দাঁড়ালাম রেস্টুরেন্টের পার্কিং এরিয়াতে। সবাইকে এখন বাড়ি পৌঁছে দিবে এমনটা জানাতেই করে আপত্তি জানায় আমার পঞ্চ বান্ধবীরা। ওদের কথা হলো ওরা নিজেরাই আপাতত একাই বাড়ি চলে যেতে পারবে, পরে কোনো এক সময় আয়নের সাথে আড্ডায় আসর জমাবে, কিন্তু এই মুহূর্তে আমার আয়নের সাথে আলাদা টাইম কাটানোর দরকার। তাদের এমন আয়ন আপত্তি জানতে চেয়েও জানাতে পারেনি, কারণ আমার পঞ্চ বান্ধবীরা বাড়াবাড়ি রকমের চাপে। আমার পঞ্চ বান্ধবীদের বিদায় জানাতে আমিও আয়নকে বলি আমিও আমার বান্ধবীদের সাথে চলে যেতে চাই। আমার এমন কথা বলার সাথে সাথে আয়ন আমাকে একা যেতে দিবে না বলে আমাকে নিয়ে গাড়িতে ওঠার জন্য খানিকটা এগিয়ে যেতে হঠাৎ করে আয়নের ফোনে কল চলে আসে। আয়ন ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে থেকে আবারও আমার দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, মায়ু পাখি, আমার একটা ক্লায়েন্টের কল এসেছে, জরুরি, তাই কলটা অ্যাটেন্ড করতেই হবে। তুমি কি সামনের কালো গাড়িটিতে বসো, আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে চলে আসছি, কেমন? আহনের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই আমি। আমার সম্মতি পেয়ে উনি কলটা রিসিভ করে খানিকটা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আমি আয়নকে কথা বলতে দেখে খানিকটা সামনে এগিয়ে যাই আয়নের কথা মতো, কিন্তু আয়নের বলা কালো গাড়িটির সামনে দাঁড়াতেই চোখে পড়লো একই সাথে রাখে দুটা বড় বড় কালো গাড়ি। এখন এই দুটো গাড়ির মধ্যে কোনটা আয়নের গাড়ি হবে কিছুই বুঝতে পারছি না আমি, তাই খানিকটা কনফিউজড হয়ে নিজের মাথাটা চুলকিয়ে সাথে একটু ভেবে সামনে থাকা বড় কালো গাড়িটার মধ্যে উঠে পড়ি। যেহেতু সামনে গাড়িটা রাখা, তখন এটাই আয়নের গাড়ি হবে, তাই এত কিছু চিন্তা ভাবনা না করেই গাড়ির পেছনে দরজা খুলে বসে পড়লাম চুপচাপ। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরও যখন আয়ন আসছিল না, তাই আমি চুপচাপ বসে থাকতে না পেরে বিরক্তি নিয়ে নিজের ফোনটা চালাতে লাগলাম। কিন্তু এই মুহূর্তেই ফোনটাও শব্দ নিচ্ছে না আমার সাথে, তাই ফোনটাও নিচে পড়ে গেল। ফোনটা গাড়ির সিটের নিচে পড়তেই বিরক্তিটা যেন আমার মাথায় চেপে বসেছে। তাই আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে নিচ থেকে ফোনটা বের করার জন্য ঠাস করে নিচের দিকে ঝুঁকতেই সাথে সাথে আমার মাথায় জোরে বাড়ি খায় সামনের সিটের সাথে, আর আমার হাত লেগে ফোনটা আরো ভেতরে চলে যায় সিটের নিচে। বাড়ি খাওয়ার সাথে সাথে জিম ধরে আস্তে করে নিচে বসে পড়ি। পরে মাথাটাও নিচু হয়ে এক হাতে মাথা চেপে ধরে অন্য হাতে হাতটাতে আমার ফোনটা খুঁজে চলেছি। আমার খোঁজাখুঁজির মধ্যেই তখনই কেউ একজন ঠাস করে গাড়িতে ঢুকে ড্রাইভিং সিটে বসে পড়ে। সাথে প্রচণ্ড জোরে জোরে গাড়ির বাহিরের দরজাটা থাকা ব্যক্তিটি বলছে এই মুহূর্তে উনি একা থাকতে চায়, তাই তার সাথে কেউ না আসতে আজ একাই সবটা সামলাতে পারবে। ব্যক্তিটির এমন কথায় আর তার কণ্ঠটা বেশ পরিচিত মনে হলেও আমার মাথার ব্যথার কারণে সেই দিকে গোল করতে পারছি না আমি। তাই নিজের মাথার ব্যথাটা নিজেই ফোনটায় এক হাতে নিয়ে আস্তে করে উঠে দাঁড়াই। তখনই সাথে সাথে আবারও হুমড়ি খেয়ে উপর হয়ে পড়লাম নিচের সিটের নিচে, কারণ আমার ওঠার সাথে ড্রাইভিং সিটের ব্যক্তিটির সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে প্রচণ্ড জোরে টান দেয় সামনের দিকে, যার কারণে আমি সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ি সিটের নিচে। এবারও মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাওয়ার ফলে সাথে সাথে ওই অবস্থায় জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকি আমি। হালকা হালকা আমার শরীর ঝাঁকুনি দিয়ে বারবার উঠতেই আমি আধু আধু ঝাপসা চোখে সামনের দিকে তাকাই। পরে আমি চোখের সামনে সব কিছু ঘোর অন্ধকার দেখে আমি এক পলক সামনের দিকে তাকিয়ে থেকে আবারও সেই জায়গায় জ্ঞান হারাই আমি। পিটপিট করে সামনের দিকে তাকাই আমি। পরে ঘুমের মধ্যে হালকা নড়াচড়ার জন্য হামি দিয়ে কুড়মুড়িয়ে উঠতে কিছু একটার সাথে আটকে যাই আমি। কিছু একটার সাথে বাঁচতে নিজের অবস্থান বোঝার জন্য বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে চারিপাশে চোখ বোলাতেই মুহূর্তে মনে পড়ে যায় ভরে যাওয়া বিষয়টি। আমি তো মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান অবস্থায় সিটের নিচে পড়ে আছি। এই বিষয়টি মনে করে তাড়াতাড়ি করে উঠতে গিয়েও আবারও বাড়ি খায় মাথায়। আমি রাগে দুঃখের কপাল ঘেঁষতে ঘেঁষতে আস্তে করে উঠে বসি। পরে কপাল ঘেঁষতে ঘেঁষতে আয়নের কথা মনে পড়তেই আস্তে করে সামনের দিকে তাকাই আমি। সাথে সাথে ড্রাইভিং সিটে কাউকে দেখতে না পেয়ে চমকে উঠি আমি। আল্লাহ, আমাকে আয়ন একা রেখে চলে যায়নি তো? আর আয়নকে আমাকে দেখেনি যে আমি ওর গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম? হয়তো দেখেনি, যদি দেখতো তাহলে আমি সিটের নিচে অজ্ঞান অবস্থায় এতক্ষণ পড়ে থাকতাম না। আয়ন আমাকে গাড়িতে উঠতে দেখেনি, এটা আমি শিওর।
তাছাড়া গাড়িটাও এখন চলছে না, থামা অবস্থায় আটকে আছে কোথাও। গাড়িটি এখন কোথায় থামানো হয়েছে সেটি দেখার জন্য চারিপাশে চোখ বুলাতেই বুঝতে পারি গাড়িটি মাঝ রাস্তায় আটকা পড়ে আছে। চারিপাশে কোনো রকমের গাড়ি বা মানুষজনও নেই। তার মানে গাড়িটি কোনো কারণে নষ্ট হয়ে মাঝ রাস্তায় আটকা পড়েছে, আর এখন চারিপাশে কোথাও আছে হয়তো। গাড়ির মেকানিক খুঁজতে বের হয়েছে, এমনটা হতে পারে। হয়তো গাড়ির মধ্যে কেউ নেই। আমি এমন সব চিন্তা ভাবনার মাঝে গাড়ির দরজা খুলে আস্তে করে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে দু হাতে উপরে তুলে হামি দিয়ে চারিপাশে চোখ বুলিয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে পিঠের কোথায় দু হাতে নিচের পেট চেপে ধরে গাড়ির ছাদের উপরে উঠে বসি। আর গোল গোল করে আহনকে খুঁজে চলেছি, এক হাতে গালে রেখে আর অন্য হাতে পেটে চেপে ধরে। আমার এমন খোঁজাখুঁজির মধ্যে তখনই কেউ পেছন থেকে খানিকটা তিক্ত সুরে বলে ওঠে, হোয়াট দ্য হেল। কারো এমন কণ্ঠকানা আসতেই আমি চমকে পেছন করে তাকাতেই চোখে পড়ল ভয়ঙ্কর প্যারাবেশিকে, মানে রিত খানকে। রিত খানকে চোখের সামনে দেখার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে দাঁড়াই বসা থেকে গাড়ির ছাদের উপরে। আমি উঠে দাঁড়িয়ে সাথে সাথে এক চিৎকার দিয়ে বলে উঠি, আপনি? ওনাকে এই মুহূর্তে দেখে অবাকের উচ্চস্তরে পৌঁছে যায় আমি। আর আমার আপনি বলার সাথে সাথে উনি রাগে দাঁত চেপে কিরমিরিয়ে করে ওঠে। আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নেমে এসো। ওনার রাগী দৃষ্টির সাথে রেগে ওঠার স্বরে বলাই আমি খানিকটা ভয় পেয়ে যাই। না জানি আবার কি করে এই লোকটা। এই মুহূর্তে সাংঘাতিক ভয়ে বসে আছি আমি এই গুন্ডা বালকের জন্য। রিত খানের রাগে চাপা সুরে কথাগুলো শুনে আমি একটু শুকনো ঢোক গেলে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নেমে ওনার সামনে দাঁড়িয়ে পড়ি। আমি ওনার সামনে দাঁড়াতে উনি আমাকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে রাগী দৃষ্টিতে। ওনার এমন রাগী দৃষ্টি দেখে আমি ভয়ে কাচুমাচু করতে থাকি। উনি আমাকে এমন করতে দেখে খানিকটা রেগে চোখ মুখ শক্ত করে বলে ওঠে, পাগলামো করতে করতে এখানেও চলে এসেছো মরতে? এত কিছুর পরেও তোমার কলিজা কাঁপে ওঠে না আমার সামনে আসতে? বলটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তোমার? ওনার এমন শক্ত গলার কথা শুনে মুহূর্তেই আমি ভড়কে গেলাম। মুহূর্তেই আর সেই ভড়কে যাওয়ার অবস্থায় ওনার দিকে ভীত চোখে তাকাই আমি। এই মুহূর্তে ওনাকে যতটা না ভয় পাচ্ছি, একটু পরে হয়তো আমার সেই ভয়টা কেটে যাবে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনোই আমি মনে রাখতে পারি না। তাই একটু পরেই আমাকে আঘাত করা মানুষটার সাথে স্বাভাবিক হয়ে উঠি নানান রকম পাগলামিতে। আর এটাই আমার বড় সমস্যা। আর আমরা এই সমস্যাটা যা এই মুহূর্তে রিত খান নামক অপদার্থটির হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন। ওনার দিকে আমি ভীতভাবে তাকিয়ে থেকে নিজের চোখটা যখন নিচের দিকে নামিয়ে নিতে যাব, তখনই চোখে পড়ল ওনার সেই রক্তমাখা হাতটি, যা এখনো আগের অবস্থায় আছে, তবে একটু পরিবর্তন হয়েছে। সেটি হলো এখন ওনার হাতে থাকা রক্ত ঝরছে না, তবে হাতে থাকা রক্তগুলো শুকিয়ে লেপ্টে রয়েছে চারিদিকে। আমি ওনার হাতটি দেখার সাথে সাথে চমকে উঠে দ্রুত বলে উঠি, এ কি, আপনি এখনো হাতে ব্যান্ডেজ করেন নাই কেন? অনেকটাই তো কেটে গেছে। কথাটা বলে আমি দ্রুত গতিতে খানিকটা এগিয়ে গিয়ে ওনার রক্তমাখা হাতটি ধরতে যাব, তার আগে উনি এক ঝটকায় নিজের হাতটি সরিয়ে নেয় আমার দিকে। আমি ওনাকে এমন করতে দেখে কিছু বলতে যাব, তার আগে উনি আমাকে কিছু বলতে না দিয়ে খানিকটা অভিমান আর রাগ মিশ্রিত গলায় আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কেটে ফেলি বা রেখে দেই, আমার হাত আমি বুঝবো। কি করব তোমাকে দেখতে হবে না, সাথে নিজের অবস্থাটাও বুঝে কথা বলো। আরে, উনি ওনার কথাগুলো শেষ করেই আমার কোনো রকম কথা না শুনেই চলে গিয়ে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছে, খুব সম্ভবত কারো থেকে হেল্প নেওয়ার জন্য রাস্তায় গাড়ি খুঁজে চলেছে। আমি ওনাকে এমন করতে দেখে দৌড়ে গিয়ে উনার পাশে দাঁড়িয়ে পড়ি ওনার মতো করে ভাব নিয়ে। পরে ওনাকে দেখে কপি করে উনি যেদিকে যাচ্ছেন তেমন ভঙ্গিতে আমি সেদিকে তাকাচ্ছি, ঠিক তেমন ভঙ্গিতেই। আমাকে এমন করতে দেখে উনি ভ্রু কুঁচকে তাকান আমার দিকে। আমিও ওনার মতো করে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই রিত খান মুহূর্তেই রেগে আমার দিকে তেড়ে আসতেই আমি দু কদম পিছিয়ে যাই। আমাকে পিছিয়ে যেতে দেখে উনি থেমে যায়। পরে আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে আবারও সামনের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে আগের মতো করে গাড়ি অনুসন্ধান করতে লাগে শূন্য রাস্তার মাঝে। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে বসি গাড়ির ডিক্কিতে। পরে চোখ গোল গোল করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে আবারও তাকাই ওনার দিকে। ওনার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে খানিকটা উচ্চস্বরে বলে উঠছি, এই যে শুনছেন, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি খাবার অর্ডার করুন না প্লিজ। আমার এমন কথা শুনে উনি যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে, আর সেই জ্বলে উঠে রেস ধরে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ক্ষুধা লাগলে আমাকে এসো খাও, কি খাবা আমাকে? ওনার এমন কথায় আমার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে আফসোসের সুরে বলে ওঠে, ইস,
আমি তো কখন থেকে এই দিনটারই অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন আমার কপালটাই খারাপ। আর মানুষ তো আর খাওয়া যায় না, তাই আপনাকেও খাবো না। সাথে আপনি অনেক শক্তও হবেন। তাই আমার জন্য সফট কিছু খাবার অর্ডার করুন প্লিজ। আমি বাড়িতে গিয়ে আপনার সব কয়টা টাকা দিয়ে দেবো, সত্যি বলছি। আমার এমন কথায় উনি ওনার রাগটা আরো বাড়িয়ে দেয়। উনি সেই রাগের বশবর্তী হয়ে চাপা সুরে তাতে দাঁত পিষে বলে ওঠে, ও তাই? আচ্ছা, আমি শক্ত হলে আশেপাশে কত সফট খাবার লতাপাতা পড়ে আছে, ওইগুলো খাও তুমি। তোমার জন্য এই খাবারগুলো বেস্ট এবং মজাদার হবে। আপনি খেয়েছেন বুঝি? এগুলো মানুষ খায় না, তবে এটা তোমার জন্য বেস্ট। জি, এগুলো মানুষ খায় না, খেলে আমি খাবো কেন? সেটাই তো, আমি কখন বললাম ওইগুলো মানুষ খায়? আমি তো বললাম ওইগুলো তুমি খেতে পারো, তোমার জন্য বেস্ট, তোমার খাবার ওইগুলো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই রেগে যাই, তাই ওনার দিকে তাকিয়ে থেকে কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, মানে এই, আমাকে আপনার মানুষ মনে হয় না কেন? কোনো সন্দেহ আছে তোমার? এই আপনার সমস্যা কি, হ্যাঁ? সমস্যা? সমস্যার রানী তুমি। যেখানেই যাবে সেখানেই সমস্যার বস্তুটি তোমার পেছন পেছন নিয়ে ছুটবে। কখনো ভুলেও এটি নিতে ভুলো না। আর আর যাই হোক, সমস্যার বিষয়টি তোমার সাথে থাকা চাই, ব্যাস। বললেই হলো? আপনি সমস্যার রাজা তাহলে। যখন থেকে আমার জীবনে এসেছেন তখন থেকে শুধু জীবনে অদ্ভুত আর কষ্টই পেয়েছি আপনার কাছ থেকে আমি। আমার এমন কথাই যেন মুহূর্তে নিজের চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারেননি, তাই সাথে সাথে আমার দিকে তেড়ে এসে আমার গালে শক্ত করে চেপে ধরে গাড়ির সাথে পরে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে থেকে বলে ওঠে, আর আমার কষ্টটা সেটা কে দেখবে? তোর জন্য যে আমি কতটা ভয়াবহতায় ভুগতে হচ্ছে সেটা কে দেখবে? যে চারিদিকে আগুন লাগিয়েছিস তুই, সেটা কে নেভাবে বল? তুই কখনো বুঝতে চেয়েছিস আমার জায়গাটা? আরে আমি তো তোকে সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই কি যেন ভেবে মুহূর্তেই চুপ করে যান উনি। পরে আমার চোখে মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ তেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকা সামনের দিকে তাকিয়ে থেকে পরে আকাশের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আমার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, ফোনটা সাথে করে নিয়ে আসিনি, তাই আমার এখানে আটকা পড়ে আছি, কাউকে খবর দিতে পারছি না আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া নির্জন এলাকা, আশেপাশে কাউকে দেখতেও পারছি না হেল্প নেওয়ার জন্য। উনি এখন কি বললেন সেটা আমার মাথায় ঢোকেনি, শুধু কানে ওনার বলা আগের কথাটাই বাজছে। ওনারও কষ্ট আছে, আমি ওনার জায়গাটাও বুঝতে পারছি না। আর পরের কথাটা উনি কি বলতে চেয়েছিলেন, যেটা হঠাৎ করে থেমে গেল। ওনার না বলা কথাটি সম্পূর্ণ শোনার জন্য আমি ওনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌতূহল হয়ে বলে ওঠে, আপনি আমাকে কি সেটা বলছেন না কেন? আমার এমন কথায় উনি আমাকে কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। ওনাকে সামনের দিকে হাঁটতে দেখে আবারও আমি ওনার পেছন পেছন ছুটতে থাকি আমার করা প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। ওনার কোনো হেলদোল না দেখে আমি বিরক্তি নিয়ে বলে উঠি, কি হলো, বলছেন না কেন? আপনি আমাকে কি? আর আপনি আজ আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না। আমি যেতে দিব না। আমি বাধ্য নই কোনো কিছুতে। আপনি বাধ্য। আপনি সবকিছুতেই বাধ্য আমার কাছে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। আমার এমন কথায় ওনার আর কোনো ভাবান্তর হলো না। উনি সামনের দিকে হেঁটে যেতেই আমাকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, মনে আছে তাহলে সেটা তোমার, যে তুমি কারো বিয়ে করা বউ? ওনার এমন কথায় আমি মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি রাস্তায়। ওনার বলা কথাটা আমাকে আশ্বস্ত করে তুলতে মুহূর্তেই। উনি কি বলেছেন এই কথাটা? যে আমার মনে নেই কোনো কিছু? আমার আর ওনার যতবার দেখা হয়েছে ততবারই উনি আমার সাথে বাজে ব্যবহার করেছে। আমার চিন্তা ভাবনার বাহিরে অত্যাচার করেছেন উনি। তারপরও উনি আমারই দোষ দিচ্ছেন এখন। আচ্ছা, উনি এই কথাটার মানে কি বোঝালো? আমার এমন চিন্তা ভাবনার মাঝে আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকে দৌড়ে আবারও ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নাক মুখ ফুলিয়ে বলে উঠি, কি বলতে চান আপনি? আমাকে কি বুঝতে চাইছেন আপনি? বিয়ে সম্পর্কে আপনার মুখে নিজে বলা আপনি শুধু আমাকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন, অন্য কিছু নয়। তাহলে আমি কেন মনে রাখতে যাব বিয়ে নামক কারাগার শব্দটা? আমি তখনও বলছি, এখনো বলছি, বিয়েটা শুধু তোমার জন্য একটা সাজা নামক কারাদণ্ড হবে, অন্য কিছু না। আর সেই কারাদণ্ডে তোমাকে সর্বোচ্চ অত্যাচার করতেও পিছু পা হব না আমি। তবে এত কিছুর পরেও আমাদের বিয়েটার মধ্যে কিন্তু 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 একটা ভাব আছে। আর সেটা কি তুমি খুঁজে বের করো। ওনার এমন কথায় আমি আবারও নাক মুখ ফুলিয়ে বলে উঠি, পারবো না। আমি কেন কিন্তু খুঁজে বের করতে পারবো না? আমার না আপনাকে চাই, না আপনি মই বিয়েটা, আর না আপনার অত্যাচার নামক কারাদণ্ডটা। আপনি জড়িত কোনো কিছুই চাই না আমার। তোমার পাওয়া চাওয়ার উপরে কোনো কিছুই ভিত্তিকর নয়। ওনার এমন কথায় আমিও রেগে শক্ত গলায় বলে উঠি, অবশ্যই ভিত্তি করে। আর আপনি আমাকে পাচ্ছেন কোথায় অত্যাচার করার জন্য? আমি তো আপনার ভাইকে বিয়ে করে 1 মাসের মধ্যেই
সেই আমাকে বাঁচাবে আপনি নামক কারাদণ্ড থেকে। আমার এমন কথায় হঠাৎ উনি থেমে যায়। পরে ঘাড় ঘুরে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও সামনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে শান্তভাবেই বলে ওঠে, তাই? খুব সহজ, তাই না? হুম, সবটাই সহজ। আর আমি আপনার ভাইকে বিয়ে করে ছাড়বো, তাও আপনার চোখেরই সামনে। আচ্ছা। আচ্ছা কথা শুনে ব্রু কুঁচকে এলো আমার। উনি এত সহজে সবকিছু মেনে নিচ্ছে, কোনো রিয়াক্ট করছে না কেন? উন্নতি সহজে কোনো কিছুই মেনে নেয় না, তাহলে আজকের বিষয়টা মেনে নিচ্ছে কেন? আমাকে কেন এত সহজেই ছাড় দিচ্ছে? আচ্ছা, ওনার এমন শান্তভাবে সবকিছু মেনে নেওয়ার পেছনে কি বড় কোনো কারণ লুকিয়ে আছে? তা তো পরে আমার মাথায় বড় রকমের কোনো একটা বোম ফাটাবে না তো? আল্লাহ! আমি এসব সব চিন্তা ভাবনা করে তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে, ওনার কোনো রকম হেলদোল না দেখে আমি খানিকটা সন্দেহ করে বলে উঠি, আপনি এখন এতটা ভালো সাজে পরে আবার বোম ফাটাবেন না তো আমার মাথায়? আমার এমন কথায় উনি খানিকটা মজা সুরে বলে ওঠে, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঝগড়াটে হয় জানতাম, কিন্তু তোমরা যে বেশি বুঝো সেটা জানা ছিল না। আসলে তোমরা বেশি না বুঝলে ঝগড়াটা হচ্ছে কোথা থেকে? ওনার এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। আমার ব্রাহ্মণবাড়িয়ার বাসীকে ঝগড়টে বলেছে, আর সেটা আমি এমনি এমনি মেনে নিয়ে ছেড়ে দিব নাকি ওনাকে? আমরা মোটেও ঝগড়টে না। অত্যাচার বাসী তো এই রিত খান কথায় কথায় বাজে বাজে কথা শোনায়, সাথে খারাপ ব্যবহারটাও করে। কথাগুলো ভেবেই আমি খানিকটা রেগে তেজে সুরে বলে উঠি, এই, একদম আমাকে ঝগড়টে বলবেন না। আর আপনাকে কে বলেছে আমরা ঝগড়টে? হুম? কেন, লাগে বুঝি? একদমই না। আগে বলুন, কে বলেছে আপনাকে যে আমরা ঝগড়ুটে? তার মানে তুমি মানছো তোমরা ঝগড়ুটে? একদমই না। আমার এমন নাওজ জুড়ে কথা শুনে উনি প্রকুচকে আমার দিকে তাকিয়ে থেকে আমাকে খেপাতে বলে ওঠে, কিন্তু টিভিতে তো বলে উল্টোটা, তোমরা নাকি খুব বেশি ঝগড়ুটে সবসময়। তাই তো বলে বলে থাকে তোমাদের কথা টিভিতে। ওনার এমন কথায় তেলেবেগুনে জ্বলে উঠলাম আমি। কিরকম বাজে টিভি দেখেন উনি? এসব টিভি পাই কই উনি, যেখানে আমাদের সম্পর্কে বাজে কথা বলে বেড়ায়? কথাগুলো ভাবতেই আমি খানিকটা রাগ নিয়ে ওনাকে শাসিয়ে বলে উঠি, তাই? তাহলে আজকে থেকে আপনার আর টিভি দেখার দরকার নেই, যেখানে এমন বাজে কথা বলে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে। সেটা তো আগেই বাদ। কোথায় থেকে নিয়েছেন এমন বাজে টিভি, যেখানে শুধু ব্রাহ্মণবাড়িয়ার নিউজ দেখায়? এর থেকে তো আমাদের টিভিটাই ভালো, কোনো বাজে নিউজ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে। হুম। তাই? তাহলে তো তোমাদের টিভিটাই নিতে হবে আমার। যৌতুক হিসেবে বিয়েটা তো করে নিয়েছি অনেক আগেই। এবার যৌতুক হিসেবে তোমার বাবার টিভিটাই নিতে হবে আমার। মেয়ে নিব, যৌতুক নিব না, তা কি হয় নাকি? আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিয়ে এত চিন্তায় বিমোহিত ছিলাম যে উনি কি বলছেন বিষয়টি না বুঝে আপন মনে উত্তর করে বসি, সেটাই, আপনি আমাদের বাড়ির টিভিটাই নিবেন কেমন? ওটাতে সব ভালো ভালো নিউজ দেখায় ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, কোনো বাজে কথাও বলে না। আর আপনি জানেন কতগুলো চ্যানেল আমাদের টিভিতে? না তো, কতগুলো আছে? আর না বললে জানবো কি করে? সবকিছু তো আপনিই জানেন। হুম, আমি জানি। তো দাঁড়ান, আপনাকেও বলছি, আমাদের টিভিতে অনেকগুলো চ্যানেল আছে। সেই জন্যই তো তোমার বাবার টিভিটা যৌতুক হিসেবে নিব আমি। মানে? কিছু না। মানে আপনি তো, উনি আমাকে কিছু বলতে না দিয়ে শক্ত গলায় গম্ভীর মুখে বলে ওঠে, নমর হোয়াট? ওনার শক্ত গলায় কথা শুনে মুহূর্তেই আমি চুপ হয়ে যাই। নিজের মুখে তালা এঁটে ওনার সাথে তাল মিলিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। শূন্য রাস্তায় ধরে প্রায় ১ ঘন্টা যাবৎ হেঁটে চলেছি আমি আর রিত খান। আশেপাশে না আছে কোনো রকম গাড়ি, আর না আছে কোনো মানুষজন। যেদিকে দৃষ্টি যায় সেদিকে শুধু জনশূন্য হয়ে থাকে। সবকিছু কেমন নীরব নিস্তব্ধতায় ছেড়ে আছে চারিদিকে। এমন নীরব নিস্তব্ধতার মাঝে হেঁটে চলেছি আমি আর উনি। কারো মুখে কোনো কথা নেই আপাতত। উনি চারিপাশটা বোঝার চেষ্টা করেছে, আর আমি মতিগতি বোঝার চেষ্টা করছি ওনার। তবে ও এখন নিস্তব্ধতার মাঝেও পরিবেশটা চোখে জোড়ালো সৌন্দর্যে ভরপুর। আমি ওনার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে সামনের পরিবেশটা ঘুরে ঘুরে সবটা পর্যবেক্ষণ করে চলছি এক মনে। আমার এমন পর্যবেক্ষণের করার মধ্যে দিয়েই খুশিতে গদগদ হইয়া ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ইস, চারিপাশটা কি সুন্দর, তাই না? আমার এমন খুশিতে নেচে ওঠা দেখে উনি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে এক মনে হেঁটে চলে যেতে লাগলো। আমি ওনাকে এমন করে হাঁটতে দেখে গাল ফুলিয়ে ওনার পেছন পেছন হাঁটতে থাকি। কিছু দূর যেতেই আবারও আমি ক্লান্ত হয়ে হাঁপতে হাঁপতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আর পারছি না হাঁটতে, খুব ক্লান্ত হয়ে পড়েছি। কিছু একটা করুন প্লিজ। আপনি না তার হৃদ খান? আমার এমন কথায় উনি আমার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। পরে সামনের দিকে তাকাতে তাকাতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাই? তা ম্যাডামের জন্য কি করতে পারি বলুন? আপনি বলে এই ঘন জঙ্গলে কোনো জঙ্গলির হাতে আপনাকে তুলে দিতে পারি অনায়াসেই।
পরে বাঁচাতে থাকবেন তাদের সাথে ঢোল, দুই পাগলের কোম্পানিটা ভালো আসবে। ইস, আমিও মনে মনে এমনটাই চিন্তা ভাবনাই করেছিলাম। তবে সেটা কোনো জঙ্গলির সাথে না, আপনার সাথে নিজেকে চিন্তা করেছিলাম। আমার এমন কথায় উনি কপাল কুঁচকে আমার দিকে তাকায়। উনাকে এমন করে তাকাতে দেখে আমিও দমে যাইনি, উল্টো খানিকটা লজ্জা নিয়ে আস্তে করে বলে ওঠে, হুম, আপনাকে নিয়ে চিন্তা করেছিলাম এতক্ষণ। আসুন, আমরা এই কোনো জঙ্গলে একটা ঘর বানিয়ে সেখানে আমি আর আপনি থাকবো। আপনি রোজ আমরা কেটে বিক্রি করে ডাল চাল দুধ ফল নিয়ে আসবেন। আমি সেইগুলো ভালো করে রান্না করে দিব আপনাকে, আর আপনি সেইগুলো বসে বসে আমাকে খাওয়াবেন, আর আমার খাওয়া শেষ হয়ে গেলে আপনি সেইগুলো পরিষ্কার করে রাখবেন। রান্না করে যেন করে আম্মু রাখে সেইরকম ভাবে। পরে আবার আপনি কাটতে চলে যাবেন কেমন? ইস! আমি তো ভাবতেই পারছি না আমাদের একটা সুন্দর সংসার হবে এই জঙ্গলের মাঝে। আমার এমন কথায় উনি খানিকটা তাকিয়ে থাকে, ব্যঙ্গ করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তা আপনার এমন সুন্দর সংসারের মধ্যে আমার খাওয়াটার কখনো রুটিনের মধ্যে আছে নাকি? না এমনি এমনি না খাইয়ে সুখে মারার প্ল্যানিং এ আছেন আপনি? উনার এমন কথায় আমি ওনার দিকে তাকিয়ে থেকে আদুরে স্বরে বলে উঠি, আছে তো, আপনাকে না খাইয়ে শুকিয়ে মারবো কেন আমি? অবশেষে আমার খাবার জুটবে তাহলে? হুম, আপনাকে আমি রোজ আনারস আর দুধ খেতে দেব। আমার এমন কথায় উনি মুহূর্তেই দাঁড়িয়ে যান, মাঝ রাস্তায় হাঁটা থামিয়ে দিয়ে। পরে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, রোজ দিতে হবে না আপনাকে, এত কষ্ট করে আমাকে। এই খাবার একদিন পেলে পরের দিন সোজা আমাকে ওপরেই পাবেন আপনি। আমাকে বললেই হতো, খাবার দিবেন না, আপনি সুখে মারার প্ল্যানে আছেন আপনার। পরন্ত বিকেলে সূর্যটাও পশ্চিম আকাশে খানিকটা ঢলে পড়েছে। চারিপাশে নিস্তব্ধতায় ছেয়ে আছে গভীরভাবে। কারণ আমাদের আশেপাশে মানুষজন আছে বলতে আমি আর উনি মানে রিদ খান আছি। আমার হাঁটতে হাঁটতে কাউকে কোথাও না পেয়ে আবারও গাড়ির দিকে ফিরে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আপাতত গাড়িটাই আমাদের সেফ নিবাস বলে মনে হচ্ছে ওনার। যদি কেউ গাড়ি দেখে এগিয়ে আসে তাহলে হেল্প করার আশায় আমরা বর্তমানে যেখানে আটকে পড়ে আছি, গাড়িটি সেখান থেকে আশেপাশে পরিবেশটা শুধু জঙ্গলটাই মানে অসংখ্য গাছে ভরপুর হয়ে আছে এখানটায়। আমি ওনার সাথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পেছন থেকে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আচ্ছা, এই হাঁটা হাঁটা পর্বটা কবে শেষ হবে আমাদের? উনি আমার দিকে এক পলক তাকিয়ে থাকে বিরক্তি নিয়ে বলে ওঠে, তুমি কি চুপ করবে? আমি চুপ করলে আপনার কি হবে? তুমি চুপ করলে আপাতত আমার ভালোই হবে। কেন? তুমি চুপ করলে কি আমি ভেসে যাব নাকি? আপনি ভাসবেন কেন? আপনি ভাসতে আমার কি হবে বলুন? তোমার এতটাই ভালো হবে ঝামেলা ছাড়াই বিয়েটা করে নিতে পারবে আয়নকে। সেটাই তো কথা। বিয়েটা তো আমি আপনার সামনেই করতে চাই, আড়ালে নয়। আমার কথায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, স্বেচ্ছায় ভাসতে চাও নাকি? উনার এমন কথায় আমি হালকা মুচকি হেসে উনার এমন দৃষ্টি উপেক্ষা করে সামনের দিকে তাকিয়ে থেকে রহস্যময় ভাব নিয়ে বলে উঠি, নিজেকে ভাসাতে কে এসেছে? আমি তো ভাসাতে এসেছি। কে জানে কোথাকার জল কোথায় গিয়ে করে? আমার এমন কথায় উনি হাঁটা থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে অবুঝের মতো করে বলে ওঠে, মানে? ওনাকে হঠাৎ থামতে দেখে আমি হালকা হেসে ওনার কানের কাছে গিয়ে আস্তে করে কানে ফিসফিস করে বলে উঠি, আমার বিয়ে। তাই খুব ইচ্ছে বিয়ে করার। চোখে মুখে খুশির ভাবটা টেনে সামনের দিকে ঘুরতে ঘুরতে বলে উঠি, খুবই। আচ্ছা। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আমি, আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছেন উনি। আমি শান্ত দৃষ্টিভাবে দাঁড়িয়ে থাকতেও উনি বেশ রেগেমেগে ফায়ার হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন। ওনার রাগের একমাত্র কারণ হলো সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু কখনো কারো দেখা পাইনি আমরা হেল্প নেওয়ার জন্য। এখানে আর কতটা সময় একইভাবে বসে থাকবো সেটা নিয়ে উনি বেশ রেগে আছেন। তবে ওনার এমন রাগটা নিয়ে আমার আপাতত তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ পরিবেশটা আমার মনে ধরেছে। তাই এখানে থাকতেও ভালো লেগেছে আমার। তাই আমি গাড়িতে হেলেম দিয়ে বারবার ওনার দিকে তাকাচ্ছি গোল গোল চোখে। উনিও আমার দিকে একদমই তাকাচ্ছেন না তা কিন্তু নয়, উনিও তাকাচ্ছে কিন্তু মাঝে মাঝে। আমি একটু বেশি তাকাচ্ছি, কিন্তু কোনো রকম কথা বলতে পারছি না ওনার সাথে। কারণ উনি আমাকে হুমকি বার্তা শুনিয়েছেন যে আমি কোনো রকম কথা বললে আমাকে বেঁধে এই জঙ্গলের মধ্যে কোথাও ফেলে যাবে। তাই বাধ্য হয়ে মুখে হাত দিয়ে চুপ করে থাকতে হচ্ছে আমাকে। কিন্তু এতটা কষ্ট করেও চুপ থাকতে পারছি না আমি, কারণ আমার প্রচুর পেটে ক্ষুধা পেয়েছে। আমি তাই বাধ্য হয়ে অন্য হাত দিয়ে পেট চেপে ধরে ওনাকে গুমরানো শব্দে পেছন থেকে শব্দ করে ডাকছি আমার সমস্যাটি বোঝানোর জন্য। আমার এমন শব্দ ওনার কানে যেতেই পেছন ঘুরে আমার দিকে তাকিয়ে পরে আসতে আমাকে এমন করে দেখে কপাল কুঁচকে বলে ওঠে, কি? ওনাকে আমার দিকে তাকাতে দেখে আমি আবার এক হাত ঠোঁটে চেপে ধরে অন্য হাতে পেটে ইশারা করি। আমার ইশারায় কিছুটা বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলে ওঠে,
বলবে তো কি হয়েছে। ওনার এমন কথায় আমি নিজের পেট চেপে ধরা অবস্থায় ওনাকে নিজের পেটের দিকে আবারও মাথা নাড়িয়ে ভালো করে ইশারা করে বোঝায় কি হয়েছে। আমার এমন দেখানোর সাথে সাথে উনিও আমার পেটের দিকে তাকিয়ে থেকে কিছু বুঝতে পারে না আমার দিকে তাকাই, পরে পুরো কুচকে বলে ওঠে, কি সমস্যা, আর কথা বলছো না কেন তুমি। ওনার এমন কথায় আমি আস্তে করে নিচের ঠোঁট থেকে আঙুলটা সরিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে অসহায় ফেস করে বলে উঠি, আপনি বলেছেন কথা বললে আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে যাবেন হাত পা বেঁধে, তাই তো ইশারা করে বোঝাতে চাইছি কি সমস্যা। আমার এমন কথায় উনি চোখ মুখ খানিকটা টান টান ভাব করে মাথা নাড়িয়ে আশ্বস্ত গলায় বলে ওঠে, আনবিলিভেবল, প্রয়োজনের সময় আপনার মুখ চলে যা, তখন আপনার নানান ইশারা অবলম্বন হয় বোঝানোর জন্য, কিন্তু অকারণে ঠিকই চলে আপনার ননস্টপ বকবক। আমি বকবক করি কেন, কোনো সন্দেহ আছে তোমার? দেখুন, এখন কিছু দেখতে পারবো না, পরে দেখে নিব আমি। সেটা তো আপনাকে দিয়ে হবে না, তাই আসো দেখাই আমি কি করতে পারি আর না পারি। এই না না, আমি তো মজা করছিলাম, আপনি এতটা রেগে যাচ্ছেন কেন। আমার এমন কথায় উনি অপেক্ষা করে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, তাই আমি কিন্তু মোটেও মজা করছি না, এখন বিয়ে করা বউ আমার, আর বউকে আদর করবো না আমি, তা কি হয় নাকি, আসো কাছে আসো। ওনাকে আমার দিকে অগ্রসর হতে দেখে আমি সাথে সাথে দুই কদম পিছিয়ে গিয়ে খানিকটা সাহস নিয়ে দ্রুত তাড়া দিয়ে ওনাকে ভয় দেখানোর জন্য বলে উঠি, এই এই, দূরে থাকুন আমার থেকে, কি সাংঘাতিক বাজে লোক রে বাবা, আমার কাছে আসতে আমি একদমই মেরে দিব আপনাকে। আপনি তো জানেন না আমার হাতে কত শক্তি। আমার এমন কাছে উনি আরো উৎসাহিত হয়ে ভাব নিয়ে এগোতে এগোতে বলে ওঠে, তাহলে তো ভালোই হয়, তোমার এই শক্তিটা কাজে দিবে আমার জন্য এখন। এই কাছে আসবেন না, আমি কিন্তু মেরে গুম করে দেবো আপনাকে এই জঙ্গলের মধ্যে। আচ্ছা সমস্যা নেই, আমি কিন্তু আপনাকে জেলে দিব, পুলিশ কেস করব। তাই পুলিশকে গিয়ে কি বলবে যে আমার স্বামী আমাকে আদর করেছে বেশি বেশি, তার জন্য আমি পাগল হয়ে আপনাদের কাছে নালিশ করতে এসেছি স্বামীর নামে, এটা বলবে? তখন পুলিশ তোমার কেসটা না নিয়ে উল্টো তোমাকেই বলবে যে তুমি পাগল। ওনার এমন কথায় আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে টলমল চোখে ওনার দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে উঠি, আপনি এমন করছেন কেন আমার সাথে। আমার টলমল চোখ দেখে উনিও থেমে যায়, পরে আমার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে, সমস্যা শেষ হয়ে গেছে তোমার, বকবক করছো যে। ওনাকে স্বাভাবিক কণ্ঠে কথা বলতে দেখে আমিও নিজের সাথে স্বাভাবিক হয়ে দ্রুত বলে উঠি, না না শেষ হয়নি তো, আছে। তাহলে বলছো না কেন? মানে আমার পেয়েছে। কি আবার? ওনার এমন কথায় আমি নিজের দুহাত দিয়ে পেট চেপে ধরে আমাকে এমন করতে দেখে উনি সাথে সাথে কপাল কুঁচকে বলে ওঠে, তোমার পেটে সমস্যা হচ্ছে নাকি? তোমাকে এই পরিবেশে কোথায় নিয়ে যাব আমি? ওনার কথার মানে বুঝতে পেরে আমি নাক মুখ ছিটকে দ্রুত বলে উঠি, ছি ছি, আপনার কি বাজে চিন্তা, বাথরুম পায় না আমার কখনোই। মানে সবার তো হয়, তোমার হয় না? তুমি যে এত এত খাও ওইগুলো কই যায় তোমার? সমস্যা হয় না তোমার থাকতে? আরে না, হয় তো আমার। কি হয় তোমার? আপনি যা বোঝাতে চাইছেন তাই। কি বোঝাতে চাইছি আমি? উফ, আপনি যা এখন আমাকে বললেন সেটাই আর কি। কি বলেছি তোমাকে? ওনার এমন কথা পেঁচানো দেখে আমি রেগে মেগে চোখ বন্ধ করে উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠি, আমার বাথরুম হয় হয় হয়। গাড়ির পেছনের সিটে বসে আছে আমি, ড্রাইভারের সাথে সামনের সিটে বসে আছে আসিফ নামক ওনার বিশিষ্ট পদার্থ ব্যক্তিটি। গাড়িটি আপন গতিতে ছুটে চলেছে আমার বাড়ির দিকে। আমি চুপচাপ শূন্য অনুভূতি নিয়ে বসে আছি আপাতত। কোনো কথা বলার ইচ্ছে করছে না আমার, কেন জানি নিজের ভেতর থেকে একটা খারাপ লাগা কাজ করছে। হয়তো ওনার বলা কথার জন্য আমার এমনটা লাগেছে। ওনার বলা কথাগুলো আমাকে এখনো জ্বালাচ্ছে গভীরভাবে। আমার সচরাচর এখন কখনো হয়ে থাকে না কোনো বিষয় নিয়ে। আমি অনেকক্ষণ ধরে মন খারাপ করে রাখতে পারি না। বিষয়টি আমি অল্পতেই ভুলে যাই, সেটা যত বড়ই হোক না কেন। কিন্তু এখন কেন পারছি না ওনাকে ভুলে যেতে? হয়তো ওনার করা অদ্ভুত আচরণগুলোর জন্য। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সাথে মাঝ রাস্তায় আটকে ছিলাম আমি। ওনাকে এতটা বিরক্ত করার পরেও উনি আজকে আমার সাথে কোনো রকম খারাপ আচরণ না করলেও শেষের দিকে করেছেন বাজেভাবে। পরে আমাকে ওনার ভাইয়ের সাথে বিয়েটা করে নেওয়ার জন্য বলে গেছে সরাসরি। এই মুহূর্তে উনি আমার সাথে নেই। উনি অন্য গাড়িতে নিয়ে ওনার নিজ অবস্থানে ফিরে গেছেন অনেক আগেই। আর আমাকে আসিফের সাথে সেফলি বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আসিফ ঘন্টাখানেক আগেই আমাদের খুঁজে পেয়েছে। আমরা যখন রাস্তায় আটকা পড়ে কোনো হেল্প পাচ্ছিলাম না, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তখনই আসিফ আমাকে খুঁজতে খুঁজতে রাস্তায় আটকায় অবস্থায় পেয়ে যায়।
মানে যখন ওনার সাথে কোনোরকম কোনো কনট্যাক্ট করতে পারছিলাম না, তখন ওনাকে খোঁজা অনুসন্ধান জারি রেখে উনি যেই রাস্তা ধরে বা গাড়িটি নিয়ে বের হয়েছিল, আসিফও ওনাকে খোঁজার জন্য ঠিক একই রাস্তা ধরে বডিগার্ড নিয়ে বের হয়। তাই আমাদের অতি সহজেই রাস্তায় আটকা অবস্থায় পেয়ে যায়। আসিফ দুটো গাড়ি নিয়ে আসায় একটাতে আমাকে আর আসিফকে পাঠানো হয়, অন্যটায় উনি চলে যান। ওনার আটকা পড়া গাড়িটি ড্রাইভার দিয়ে গ্যারেজে পাঠানো হয়। আসিফ আসার সাথে সাথে উনি আসিফের সাথে কি যেন বলে আমাকে কিছু না বলতে চেয়ে চলে যাচ্ছিল। আমি ওনাকে এমন করতে দেখে পিছন থেকে ডেকে বলে উঠি, বাই না বলেই চলে যাচ্ছেন? আমার এমন কথায় উনি আস্তে করে পেছন ফিরে তাকায় আমার দিকে। পরে দায়সারা ভাব নিয়ে সোজাসাপটা উত্তর দিয়ে বলে ওঠে, বাই। বাস। আমার কথায় কপাল কুঁচকে এলো ওনার। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে তিক্ত গলায় উস্কো মেজাজে বলে, তো আরো কিছু শুনতে চাও নাকি তুমি? তোমার মতো মেয়েকে 3 ঘন্টা যাবৎ টলারেট করে এসেছি আমি, দায়ে পড়ে নয়তো। তোমার মতো মেয়েকে আমার চারিপাশে ঘোরার সুযোগও পায় না। আমার চারিপাশে ঘোরার জন্য টপ লেভেলের যোগ্যতা লাগে সবকিছুতে, যেটা তোমার নেই। আর তোমার সাথে থেকে এমনিতেও পাগল হয়ে গেছি আমি। আরো পাগল বানানোর জন্য তোমার সাথে আরো কিছুক্ষণ রাখতে চাও নাকি আমায়? উনার এমন কথায় মুহূর্তেই চোখে জল চলে আসে আমার। এতক্ষণ তো উনি ভালোই ছিল। হঠাৎ করে আমাকে আমার অবস্থান বোঝাতে চাইছেন উনি। আমি ওনাকে দিকে তাকিয়ে থেকে কান্না আটকানোর চেষ্টা করে চাপা স্বরে প্রতিবাদী গলায় বলে উঠি, আমাকে 3 ঘন্টা যাবৎ দেখে রাখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার অবস্থান নিয়ে আপনাকে চিন্তা ভাবনা না করলেও চলবে। তো কে করবে? আয়ত? ও তোমার তো আবার বড়লোক ঘরে বিয়ে হচ্ছে। কংগ্রাচুলেশন। বড়লোক স্বামী পেয়ে যাচ্ছ তুমি। তোমার অবস্থান তো এমনি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে তো আর কষ্ট করতে হচ্ছে না। সো লাকি টু বি। এমন কপাল কয়জনের হয় বলো? এখন তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে আমার লাইফ থেকে দূর হও। ওনার এমন সব কথায় আমি ভেতর থেকে রেগে ফেটে যাচ্ছি। উনি আমার সাথে কেন এমন বাজে কথা বলে গেল, সেটা মাত্র উনিই জানেন। আমি কি এমন করেছি ওনার সাথে যে উনি পদে পদে আমাকে অত্যাচার নয়তো ছোট করে কথা বলে? আমি ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলি, আমার কোনো শখ নেই আপনার মতো বাজে লোকের ফেসটাও দেখার। আর আমি কাকে বিয়ে করব সেটা আপনাকে বলে অবশ্যই করব না। আর বাকি রইল আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার, সেটা অনায়াসেই আয়নই করতে থাকবে। কারণ উনি কিছুদিন পর আমার বিয়ে করা স্বামী হবে। স্বামীর কথাটা বলার সাথে সাথে মুহূর্তে উনি যেন তেড়ে বেগুনে জ্বলে ওঠে। নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে লাল লাল চোখে আমার দিকে রাগীভাবে তেড়ে আসতে আসিফ পাশ থেকে দ্রুত এগিয়ে এসে ওনার পথ আটকে কিছু বলে কানে কানে যা শোনে, যা উনি মুহূর্তেই আমার দিকে রাগীভাবে তাকিয়ে থেকে হনহন করে নিজের গাড়িতে উঠে চলে যায়। আমি আর আসিফকে নিয়ে চলে আসে অন্য গাড়িতে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে এখন সব চিন্তা ভাবনার মাঝে আস্তে করে উঠে বসে আমি। পরে এক পলক সামনে আসিফের দিকে তাকিয়ে থেকে গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকাই শূন্য চোখে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে পাশ থেকে উচ্চস্বরে আমার ফোনটা বেজে ওঠে লাউডলি। কি ফোন করেছে না দেখে আমি কলটা রিসিভ করে আস্তে করে কানে ধরতেই কেউ ফোনের ওপাশ থেকে দ্বিগুণ উদ্বেগ নিয়ে দ্রুততার সাথে বলে ওঠে, মায়া পাখি, তুমি ঠিক আছো তো? কণ্ঠ বেশ অপরিচিত হয়, কপাল কুঁচকে তাকাই ফোনটির দিকে। কে হতে পারে বিষয়টি জানার জন্য আবারও ফোনটি কানে ধরি। আমি কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে ব্যক্তিটি খানিকটা শান্ত ভঙ্গিতে বলে ওঠে, মায়া পাখি, আমি আয়ন। ও আচ্ছা, আপনি। হুম। মায়া পাখি, তুমি আমাকে না বলে রীতের সাথে কেন যেতে গেলে? তোমাকে না পেয়ে আমি কতটা টেনশনে ছিলাম। তোমাকে নিয়ে দুপুর থেকে তোমার কোনো আইডিয়া আছে? ওনার কথায় বুঝতে পারি ওনার সাথে রীত খানের কথা হয়েছে। আয়ন হৃদ খান থেকেই জানতে পেরেছে যে উনি আমার সাথেই ছিলেন। কিন্তু আমি কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম সেটা জানে না আয়ন। তাই শুরু থেকে সবটা খুলে ফেলি আয়নকে। কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম, কিন্তু হৃদ খানের বলা বাজে কথাগুলো আমি বলিনি আয়নকে। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস পেলে আয়ন পরে শান্তভাবে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়া পাখি, আমার ভাই একটু একটু অন্যরকম, মানে একটু বেশি রাগী মানুষ। কখনো কাউকে আপন করে নিতে পারে না সহজভাবে। তবে যদি একবার আপন করে নেয় তাহলে তার জন্য সবটাই করবে নিজের মতো করে। আর তোমাকে রিত এখনো ভালো করে চেনে না। একবার তোমার সাথে বিয়ে হয়ে গেলে তোমাকেও আপন করে নিবে, দেখে নিও। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন শোনো, আমি আসছি তোমাকে নিতে। আসিফ তোমাকে আমার বলা লোকেশনে নিয়ে আসবে। পরে আমি তোমাকে তোমার পরিবারে দিয়ে আসবো, যাতে কোনো সমস্যা না হয়। ওনার এমন কথায় আমি আস্তে করে ছোট্ট করে বলে উঠি, হুম, আচ্ছা।